মন বাড়িয়ে ছুঁই পর্ব সংখ্যা 6। লিখেছেন ফাবিয়াহ মম। সঙ্গে আমি আছি মাহিম। মাহতিমের ধূর্ত চালটা কেউ বুঝতে পারল না সেদিন। সুরায়াকে কঠিন শিক্ষা দিয়ে চুপচাপ কেটে পড়েছে সেখান থেকে। শেফালিও এই ঘটনার প্রেক্ষিতে তুলকালাম ঝগড়া সৃষ্টি করেছে, কিন্তু হান্নান শেখের ভয়ে ঝগড়াটা আর বাড়তে পারেনি। সুজলা কঠিন গলায় শেফালিকে কড়া ভাষায় কথা শুনিয়ে দমিয়ে দিয়েছে সেদিন। রাতের খাবার শেষে হান্নান শেখ মার্জার কাছ থেকে পুরো ঘটনা জানতে পারলেন। সুরাইয়ার ফেসপ্যাকে বিচুতি পাতার অস্তিত্ব পাওয়া গেছে, আর সেটা ব্যবহারের ফলেই সুরাইয়ার মুখে মারাত্মক চুলকানি শুরু হয়েছে। মেহনুর নীরব মুখে সবার অবস্থা অবলোকন করল। শেষমেশ নিজের খাবারটা মায়ের হাতে খেয়ে বিছানায় যেয়ে শুল। জানালাটা খুলে পুরো পর্দা সরিয়ে অন্ধকার রুমটা স্বল্প আলোয় পরিপূর্ণ করলো। শান্ত নিবিড় বড় বড় চোখ দুটো দৃষ্টি আকাশের দিকে ফেলল। মনের মধ্যে জট বাঁধানো প্রশ্নগুলো নানাভাবে নাড়াচাড়া করতে লাগলো। মাহতিমের আচরণ নিয়ে প্রচণ্ড দ্বিধায় ভুগছে মেহনুর। লোকটা কখনো সভ্যতার সাথে কথা বলে, কখনো অসভ্যতার মতো নিজেকে জঘন্য প্রমাণ করে যায়। আসলে লোকটা কি চায়, কি নিয়ে এমন দুমুখ আচরণ করে, সেটাই কোনোভাবে মাথায় ঢুকছে না ওর। বাড়িতে অতিথি আসার পর থেকে দাদা ভাইয়ের সাথেও আড্ডা দিতে পারছে না মেহনুর। এদিকে পড়াশোনার দিকেও ধ্যান দেওয়া জরুরি, কিন্তু বারবার ওই অসভ্য লোকটার কথা মনে পড়ার কারণে বইয়ের পাতা উল্টাতেও ইচ্ছে করে না। যখন তখন যেখানে সেখানে ম্যাজিক ম্যানের মতো উপস্থিত হয় লোকটা, আবার অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে বেপরোয়া ভঙ্গিতে চলে যায় তৎক্ষণাৎ। বয়সের দিক দিয়ে লোকটা খুব বেশি বড়, কিন্তু চরিত্রের দিক দিয়ে যেন সবচেয়ে ছোট। কে জানে আগামী দিনগুলোতে কি কি অপেক্ষা করছে ওর জন্য। পরদিন সুরাইয়ার অবস্থা বেগতিক হয়ে উঠল। গালের চামড়া লাল হয়ে কয়েক জায়গায় ছিলে গেল। কোনোভাবেই চুলকানির আজ পুরোপুরি কমল না ওর। তরুণ কাল সন্ধ্যার দিকে যখন আসলো, সুরাইয়ার এমন অবস্থা দেখলো, তখন সে বাকরুদ্ধ হয়ে যায়। কিভাবে এমন অবস্থা হলো কেউ সে ব্যাপারে বলতে পারে না। কিভাবে বিচুতি পাতা ফেসপ্যাকে মিশে গেল কেউ সেটা জানে না। নীতি, সৌভিক, সিয়াম, তোফ সকলের অগোচরে মুখ্য ব্যক্তিকে চিনে ফেলেছিল ততক্ষণে। কে এই কাজ করেছে, কেন এই বিচুতি পাতা মিশিয়েছে, সবই কাটায় কাটায় বুঝে গেল। সাবির স্বামীকে এই ঘটনার ব্যাপারে জানানো হলে অবাকে নির্বাক হয়ে যায় তারা। হান্নান শেখ বাড়িতে না থাকলেও তার আদেশে তৎক্ষণাৎ সুরাইকে ডাক্তারখানায় নিয়ে যায় তরুণ ও শেফালি। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলে নীতি তখন মাহতিমের রুমে যায়। মাহতিম বিছানায় শুয়ে খবরের কাগজ পড়ছিল। নীতিকে দেখে চট করে একটা পাতা উল্টে পড়তে লাগলো। নীতি এসে বিছানায় বসলে মাহতিমের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। দৃষ্টি তীক্ষ্ণ করে শান্ত গলায় বলে উঠল, ভাইয়া, তুমি সুরাইয়ার ফেস প্যাকে বিচুতি পাতা মিশিয়েছো কেন? ওর এই অবস্থা তুমি কেন করলে? মেয়েটাকে এইভাবে কষ্ট দেওয়ার মানে আছে? ডার্ক নেভি ব্লু জিন্স, হাঁটু পর্যন্ত কালো টপস, গলায় কালো রঙের ওড়নাটা এক পাক পেঁচিয়ে বুকের দুপাশে ঝুলিয়ে রেখেছে নীতি। চুলটা সম্পূর্ণ পেছনে নিয়ে ডান পাশে একটা ফ্রেঞ্চ বেনি করে রেখেছে সে। বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বোন নীতি হলেও আদরের দিক দিয়েও সবচেয়ে কাছেরও। মাহতিমোর প্রশ্ন শুনে এমন একটা ভান করলো যেন কানের মধ্যে কিছুই ঢোকেনি। নীতি তার ভাইয়ের এমন আচরণ দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে ছোঁ মেরে খবরের কাগজটা নিয়ে ফেলল। সেটা 3 ভাঁজ করতে থাকলে মাহতিম চোখ রাঙিয়ে রাগ দেখিয়ে বলল, এসব কি হচ্ছে? হাত থেকে নিলি কেন? আমি যে যেটা পড়ছি সেটা তুই চোখে দেখতে পাচ্ছিস না? নীতি বিছানা থেকে উঠে ভাঁজ করা কাগজটা নিয়ে টেবিলের ওপর রেখে আসলো। পুনরায় ওর পাশে বসে কিছুটা শক্ত কণ্ঠে বলল, তুমি একজনের দোষে আরেকজনকে কষ্ট দিচ্ছ কেন? তুমি কাল কি করেছো আমি সেটা বুঝিনি ভেবেছ? তুমি সুরাইয়ার ফেস প্যাকে বিচুতি মিশিয়েছ কেন? মাহতিম ওর কথার ভঙ্গি দেখে চোখ ছোট করলো। অ্যাটিটিউড স্টাইলে কঠোর ভঙ্গিতে মাথার নিচে 2 হাতের তালু রেখে চোখ বন্ধ করলো। ঠোঁট বেদ করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, বাইরে বিচুতির স্টক বেশি ছিল, তাই চিন্তা করলাম এগুলো একটু মানবতার কাজে ব্যবহার করলাম। নীতি এমন উল্টা উত্তর মোটেই আশা করেনি। শেষে নিজেই উত্তরের কপাট খুলে তেজালো গলায় বলল, তুমি আমাকে একটা সত্য কথা বলবে ভাইয়া? তুমি জাস্ট এই উত্তরটা ঠিক মতো দিবে। তুমি কি মেহনুরকে পছন্দ করো?
আমি কোনো মিথ্যা শুনতে চাই না। আবার জিজ্ঞেস করছি, তুমি কি মেহনুরকে পছন্দ করো? নীতির এমন ঠাস ঠাস প্রশ্ন শুনে তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো মাহতিম। মাথার নিচ থেকে দুহাত সরিয়ে শোয়া থেকে উঠে বসলো ধীর গতিতে। কপালে কয়েকটা ভাঁজ ফেলে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলো। এদিকে নীতি যতই সাহস দেখাক না কেন, মাহতিমের অমন চুপটি দেখে ভয়ে অবস্থা টাইট হচ্ছিল। যদি মাহতিম ধুমধাম করে চড় মারল তখন? নীতি আস্তে করে ঢোক গিলতেই মাহতিম হঠাৎ গলা চড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই কি দিন দিন গাধা হয়ে যাচ্ছিস নীতি? তুই আমাকে কেমন প্রশ্ন করলি এটা? আমি কি না ওই রাম বলদকে পছন্দ করব? ওর মধ্যে কি আছে যে আমি পছন্দ করব? নীতি বাবরুটা উপরে তুলে সন্দেহের দৃষ্টিতে তাকালো। মাহতিম ওর ভঙ্গি দেখে কিছুটা অপ্রতিভ হলো, কিন্তু সেটা একটুও বুঝতে না দিয়ে চড়ানো সুরেই বলল, ওকে একটা ফ্রক পরিয়ে দিস, তাহলেই বুঝতে পারবি এমন কথা কি জন্য বলছি। নীতিমুখ শক্ত করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, আহা, নিজে যে কত বড় ফন্দিবাজ সেটা তো আমি বুঝে গেছি ভাইজান। আমার সামনে এমন নাটক না করলেই পারো। ওকে যদি ফ্রক পরিয়ে তোমার সামনে আনি তাহলে তো তুমি ঠিক থাকতে পারবে না সোনা ভাই। মাহতিমুর মুখ কুচকানো বিরক্তির ভঙ্গির কথা শুনে ফিক করে হেসে দিল। সশব্দে হাসতে থাকলে নীতি আরও বিরক্ত হয়ে বলল, একদম হাসবা না ভাই, একদম হাসবা না, তুমি খুবই খারাপ। ওকে দেখলে যে তোমার দিল কুরকুর করে সেটা আমি কালকের ঘটনা দিয়েই বুঝে গেছি। ওর মেজমা ওকে কচুরলতি কাটিয়েছে বলে তুমি এই দিকে মেজো আন্টির মেয়ের উপর শোধ তুলেছ। এটা তুমি ভালো করনি ভাই। শেফালি আন্টির দোষের জন্য তুমি সুরাইকে ভিকটিম বানিয়েছো। এটা তুমি একদম ঠিক করনি। হঠাৎ হাসি থমকে গেল মাহতিমের। চেহারার উপর থেকে হাসির আভাসটুকু মুছে গেলে শান্ত স্থির ভঙ্গিতে মাহতিম বলে ওঠে, তুই আমাকে শিখাবি আমি কি করব না করব? শেফালি আন্টির মতো ব্যক্তি আমাদের বাড়িতে চাকরানি হওয়ারও যোগ্যতা রাখে না। কেমন বজ্জাত ধরনের মহিলা তুই দেখছিস? আমি তো ভাবতেও পারি না এই মহিলা এতদিন ধরে বাড়ির প্রতিটা মেয়েকে জ্বালিয়েছে। আচ্ছা, মহিলা যে এমন ঘটনা ডেলি ডেলি করতো সেগুলো কি কারোর চোখে পড়েনি? নীতি হতাশার সাথে নিঃশ্বাস ছাড়তেই বলল, মনে হয় না, কারণ এই মহিলা প্রচুর চালাক। কিভাবে ওদের ভয়ের মধ্যে রেখেছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর বিশেষ করে মেহনুরকে এই মহিলা সহ্য করতে পারে না। শি ইজ ফ্রাস্ট্রেট। শেষোক্ত কথা শুনে মাহতিম আবার প্রশ্নসূচকে তাকালো। দু চোখের ভেতর কৌতূহল ফুটিয়ে জিজ্ঞাসা সূচকে বলল, কেন ফ্রাস্ট্রেট? এই মহিলার সমস্যা কি? ওর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? নীতি আবার চোখ ফিরিয়ে মাহতিমের দিকে তাকালো। প্রশ্নবিদ্ধ ভঙ্গিতে কিছু চিন্তা করতেই ফট করে বলল, শাহনাজ বলতে পারবে ভাইয়া, আমি এ ব্যাপারে জানি না, কিন্তু যতদূর বুঝলাম হিংসার জন্যই সম্ভবত এমন আচরণ করে। আর মেহনুর তো চাপা স্বভাবের, ওর সাথে টিং টিং করতে মহিলার একটু বেশি মজা লাগে। মুখ ভার করে কিছু চিন্তা করতে লাগলো মাহতিম। নীতি আর কথা উঠালো না এ বিষয়। চুপচাপ রুম থেকে চলে গেলে মাহতিম আবার বিছানায় শুয়ে পড়ে। আকাশের তপ্ত সূর্যটা পশ্চিম দিগন্তে চলে এসেছে। আকাশের রংটা গোলাপি আভায় ছেয়ে গেছে। প্রকৃতির দাপুটে ভাব কমে গিয়ে শান্ত নির্জনে পরিণত হয়েছে। সবাই চা নাস্তার জন্য আঙিনায় বসে গল্পগুজব করছে। সৌভিকরা বাইরে এসে ডান দিকের পুকুর ঘাটে আড্ডা বসিয়েছে। পুকুরটা হান্নান শেখ নিজের টাকায় পরিবারের জন্য বানিয়েছে। পুকুরের চারপাশে সবুজ ঘাসের পাশাপাশি সারি সারি নারকেল গাছও দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সুউচ্চ সুপারি গাছও রয়েছে কয়েকটা। পুকুরের কিনারায় গোল হয়ে ঘাসের উপর বসেছে সৌভিক ও সানাজরা। মাহতিম একটা জরুরি কাজে ঘন্টা আগে শহরে গিয়েছে, তাই বাড়ির আনাচে কানাচে শান্তিমতো মেহনুর ঘুরতে পারছে। সৌভিক, নীতি, সাবির, প্রীতি, শামিক, সাবা, সুরাইয়া, মাহুদি, শাহনাজ ও ফারিন পরপর একসাথে বসেছে। মাঝখানে তেঁতুল, বড়ই, চালতা, আমের বিভিন্ন আচার সাজানো রয়েছে। সবাই যখন বিকেলের আড্ডায় বাইরে বসে মত্ত, মেহনুর তখন গোয়াল ঘরে চৌকির বিছানায় সাপ মোচন নিয়ে মগ্ন। তরুণ দুপুরের ঘুম শেষে কলপারে এসে হাত মুখ ধুতেই দূরে আড্ডারত সাবার দিকে তাকালো। সাবার গায়ে নীল রঙের শাড়ি, সাদা রঙের পাড়, ব্লাউজটা সাদা, চুলগুলো একপাশে বেনি করা, চোখ দুটোতে কাজল দেয়া, হাতে সাদা রেশমি চুড়ি, কানে ছোট্ট পাথরের টপ পরা এবং পা দুটো খালি।
ব্লাউজের পেছন গলাটা একটু বড় বিধায় খালি পিঠটা দেখা যাচ্ছে। সেটাই চাপকল চেপে পানি তোলার সময় এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তরুণ। অমন উন্মুক্ত পিঠটা দেখে তাল সামলাতে পারছে না ও। কেমন ঝিমঝিম করা অস্থিরতা কাজ করছে শরীরে। তরুণের উদ্ভট দৃষ্টিটা হঠাৎ তৌফের নজরে পড়ল। তো প্রথমে মনের ভ্রম ভাবলেও শেষে ঠিকই আবিষ্কার করলো যে তরুণ সাবার দিকেই তাকিয়ে আছে। তো সাথে সাথে সিয়ামকে একটা গুঁতা মারল। সিয়াম গুঁতা খেয়ে তৌফের দিকে তাকালে ওর দৃষ্টি লক্ষ্য করে জায়গা মতো তাকালো। তৌফ ও সিয়াম একসঙ্গে যখন তরুণের অবস্থা দেখছিল তখন হুট করেই সদ্বিদ ফিরে পেল তরুণ। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে চুপচাপ পায়ে পানি ঢেলে ভেতরে চলে গেল। সৌভিক আড্ডার মসজিদে হঠাৎ শানাজের উদ্দেশ্যে বলল, শানাজ, তোমরা মেহনুরকে একা রেখে এসেছো কেন? ওকে নিয়ে আসলে কি সমস্যা হতো? আমরা তো বড় ভাই ছাড়া কিছুই না, তাছাড়া আমরা এক হিসেবে রিলেটিভও। যাও তো, ওকে সঙ্গে করে নিয়ে এসো, আমাদের সাথে বসুক, মিশুক, কথা বলুক, ধীরে ধীরে ওর জড়তা কেটে যাবে। শানা যেমন কথা শুনে কিছু বলতে নেবে হঠাৎ সাবা ওর হাত ধরে মিনতি সুরে বলল, বুবু, ওকে নিয়ে আসি চলো। ও শুধু শুধুই ভাইয়াদের সামনে আসতে চাইছে না। ভাইয়ারা তো খারাপ মানুষ না, চলো না, ওকে নিয়ে আসি। শানাজ কিছুক্ষণ চিন্তা করে শেষমেশ সাবার সঙ্গে উঠে দাঁড়ালো। সৌভিক ওদের পিছু পিছু এসে গোয়ালঘরে ঢুকে মেহনুরকে সুন্দর মতো বুঝিয়ে আড্ডায় জয়েন করালো। এই প্রথম আড্ডার মজলিসে বসে মেহনুরের একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু পরক্ষণে সকলের সাথে ধীরে সুস্থে মিশতে গিয়ে হালকা পাতলা আলাপ হয়ে গেল। আড্ডার এক পর্যায়ে সুরাইয়া হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা মাহতিম ভাইয়া কি করে? তোফ যে কাঠিন্য মুখে উত্তর দিবে তখনই সিয়াম ফট করে উত্তর দিয়ে বলে, ঘুমায়, খায়, এখন একটা বউ পেলে কোলবালিশ বানিয়ে শুইত। সিয়ামের হাস্যকর উত্তর শুনে একযোগে হেসে দিল সবাই। শুধু হাসলো না সুরাইয়া, মুখটা প্যাঁচার মতো কুঁচকে আবারও প্রশ্ন গলায় বলল, বলো না, সে কি করে? এটুকু বলতে কি সমস্যা? সবার হাসির রোল তখনও বিরাজ করছে। সুরাইয়া নিরুত্তর ভঙ্গিতে মুখ কালো করে থাকলে হঠাৎ পেছন থেকে শক্ত গলার আওয়াজ আসে, আমি কি করি সেটা তোমার জেনে লাভ কি? আমাকে নিয়ে এত টেনশন কেন? ক্যাটক্যাট গলার স্বর শুনতেই কর্পূরের মতো হাসি উড়ে গেল সবার। সুরাইয়া ভয়ে ভয়ে চাহনিতে মাথা পিছনে ঘুরিয়ে দেখে মাহতিম দুই পকেটে হাত ঢুকিয়ে এদিকেই তাকিয়ে আছে। সবাই যখন মাহতিমের দিকে তাকিয়েছিল মেহনুর তখন ঘাস ছিঁড়ে সেগুলো টুকরো টুকরো করছিল। মেহনুর যে ইচ্ছে করে ইগনোর করার মতলবে আছে সেটা বুঝে গেছে মাহতিম, তাই আর সেদিকে না এগিয়ে যেখানে ছিল সেখান থেকেই বলে উঠল, আমি বর্তমানে। কথার মাঝখানে আকস্মিকভাবে দাড়ি বসালো সিয়াম। অমনি ঝড়ের বেগে উত্তর দিয়ে বলল, মাহতিম আসলে বিজনেসম্যান, ও বাবার ব্যবসা দেখে, আঙ্কেলের বড় ব্যবসা তো, তাই সেগুলো এখন মাহতিমই দেখাশোনা করে। সিয়ামের কথা শুনে মাহতিম তৎক্ষণাৎ তাজ্জব বনে গেল। নীতি চোয়াল ঝুলিয়ে অবাক হয়ে গেল। প্রীতি আমের আচারে কামড় দিতে গিয়ে থেমে গেল। সৌভিক মুখ ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো। তৌফ বিস্ফোরণ চাহনিতে তেঁতুল চুষতে ভুলে গেল। সাবির মিটিমিটি করে হাসতে থাকলো। মাহদি শিয়সি খেলা বাদ দিয়ে সবার অমন আহামগ মার্কা চেহারা একে একে দেখতে লাগলো। সবার চেহারা যখন অপ্রস্তুত হয়ে উঠল তখন সিয়াম সবার দিকে দৃষ্টি দিতে চাপা কৌতূহলে বলল, গাইস, তোমরা আমাকে সেলিব্রিটির নজরে দেখছো কেন? আমি এখনও সেলিব্রিটি হয়নি। সিয়ামের কথা শুনে মাহতিম তৎক্ষণাৎ পা থেকে স্যান্ডেল খুলল। ওই দৃশ্য দেখে সিয়াম তোতলানো সুরে বল, দোস্ত, তুই স্যান্ডেল খুলিস কেন? আমি তো মিথ্যা কথা বলিনি। আরে ভাই, পায়ের জুতা পায়েই রাখ, আমারে মারিস না। মাহতিম রে, ওই সৌভিক হালা, ধরস না কেন? সিয়ামের ভয়ার্থ অবস্থা দেখে সবাই হো হো করে হেসে দিল। সবাই যখন তীব্র হাসিতে লুটোপুটি খাচ্ছে তখন তো হাসির ছলে সিয়ামের কানের কাছে মুখ এনে বল, তুই মিথ্যা বললি কেন বেটা? ওর হাতে কষানো থাবড়া খাওয়ার ইচ্ছা যাচ্ছে নাকি? সিয়াম খিচিমিচি করে দাঁত চিবিয়ে নিচু স্বরে বলল, পোলট্রি মুরগি যদি জানে মাহতিম ময়না কী কাজ করে তাহলে আর বিয়া খাওয়ার স্বপ্ন দেখা লাগবো না চান্দু। তৌফ হঠাৎ হাসি থামিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, মানেটা কি বুঝাইলি? ওর জবের সাথে বিয়ের সম্পর্কটা কেমনে হইল? সিয়াম গলার স্বর আরও নিচু করে সতর্কতার সঙ্গে বলল, পোলট্রি মুরগি এমনি
ওরে শিয়াল ভাই বা ভয় পায়, আর যদি শুনে মিয়া চান একটা বাঘ, তাইলে বাপু ওর কপালে আর এইটার সাথে বিয়া করা লাগবো না। শিয়াম ও তোফ সবার অগোচরে চোরের মতো গোপন আলাপ সারছে। এদিকে সবাই আচার খাওয়া নিয়ে মাহতিমের দিকে ঘুরে হাসাহাসি করে কথা বলছে। শুধু মেহনুর ঘাসের দিকে দৃষ্টি রেখে অসহায়ের মতো কচি পাতা খুঁড়ছে। হাসির জন্য তোফ ও সিয়ামের কথা এক চুলও শোনা যাচ্ছে না। তোপ সিয়ামের মিথ্যা বলার মর্মটা অনেকক্ষণ পর বুঝতে পারল। অন্যমনস্ক ভঙ্গিতে ঘাসের দিকে দৃষ্টি দিয়ে হ্যাঁ সূচকে মাথা নাড়াতে লাগলো। সেই অন্যমনার ভঙ্গিতে কণ্ঠ নামিয়ে বলল, তাহলে মাহতিমের পরিচয় গোপন রাখা লাগবো, রাইট? কিন্তু মার্জা আন্টিকে এতদিনে ওর জব নিয়ে কথা উঠায়নি ভাবছস? যদি আন্টি মেহনুরের মাকে সব ভুলে দেয়, তাহলে মেহনুরের জানতে 2 সেকেন্ডও লাগবো না। শিয়াম সাথে সাথে তৌফের মাথায় চারটি মেরে কর্কশ কণ্ঠে বলল, পজিটিভ ভাবতে পারোস না? আন্টি যদি বইলেই থাকে, তাহলে এমন ব্যবস্থা করা লাগবো যেন মেহনুর জানতে না পারে। ওদের দুজনের মধ্যে ফুসুর ফুসুর চললেও মাহতিম একটাবারের জন্য মেহনুরের মুখ দেখতে পেল না। মেহনুর ভুলেও পিছু ফিরে মাহতিমের দিকে তাকালো না। এমন সূক্ষ্ম অবহেলা দেখে মাহতিম রুক্ষ মেজাজে বাড়ির দিকে চলে যেতে লাগলো। সবাই আবার গোল আকারে বসে আড্ডা জমিয়ে দিল। মেহনুর বামে দৃষ্টি ফেলে সতর্কতার সাথে মাহতিমের যাওয়াটা এক মনে দেখতে লাগলো। সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা ভয়, কিছুটা অবহেলা, কিছুটা সংকোচ, মনের উৎকণ্ঠা। বারবার এই লোকটাকে এমন কায়দায় হাজির হয় সেটা আগে থেকে বলা যায় না, কিন্তু চলে গেলে মনে হয় কোথাও যেন শূন্যতা এসে ভর করেছে। সেই শূন্যতা যেন হাড়ে হাড়ে টের পাইয়ে দেয়। তাকে আগলে রাখো, আগলে ধরো, আগলে আগলে দেখো দেখো তাকে। দেখার জন্য বিধিনিষেধ নেই মেহনু, ছোট্ট মনেই দেখো তাকে। শুনশান রাত, বাইরে ঘুঘু ডাক শোনা যাচ্ছে। বাড়ির সবাই গভীর নিদ্রায় তলিয়ে গেছে, কেউ জেগে নেই। এমন নিশি প্রহরে আকাশটা চাঁদ শূন্য হয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, কোথাও আলো নেই গ্রামের আনাচে কানাচে। এমন সময় পানির তেষ্টায় চোখ খুলল মাহতিমে। শয্যা ত্যাগ করতে ভারী বিরক্ত হলো সে, কিন্তু পানির জন্য গলাটা মারাত্মক শুকিয়ে আছে। নিরুপায় হয়ে বিছানা থেকে পানির জন্য নামতে হয়েছে। আজ ভুলবশত এ ঘরে পানি দিয়ে যায়নি, যার বদৌলতে এমন উটকো সময়ে ঘুম ঘুম চোখে মাহতিমের উঠতে হয়েছে। দরজার ছিটকিনি খুলে চোখ ডলতে ডলতে মাহতিম বারান্দা পেরিয়ে যাচ্ছে। অন্য হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আলো ধরে রেখেছে। সিঁড়ি দিয়ে নেমে আঙিনায় পৌঁছাতে আচমকা অদ্ভুত একটা শব্দ কানে এলো। শব্দটা স্পষ্টভাবে শোনার জন্য মাহতিম চোখ পিটপিট করে চারপাশে তাকাতে লাগলো, কিন্তু শব্দটা কোথা থেকে আসছে সেটা বুঝতে একটু সময় নিচ্ছে মাহতিম। চাপা কান্নার মতো কান্নাকাটির শব্দ আসছে। মনে হচ্ছে কেউ অত্যধিক অত্যাচারে মুখ চাপা দিয়ে রেখেছে। মুহূর্তের মধ্যে মাহতিমের অবস্থাটা কৌতূহলপূর্ণ আচ্ছন্ন হলো। মোল্লা বাড়িতে এমন চাপা কান্নার আওয়াজ শোনাটা একদমই দুর্লভ। ভৌতিক বিষয় যদি হয়েই থাকে, তাহলে মাহতিমও আজ হাতে নাতে সব দেখে ছাড়বে। চুপ করে ফোনের লাইটটা বন্ধ করে ফেলল মাহতিম। পানি খাওয়ার উৎকণ্ঠা ভুলে সহসা কান্নার আওয়াজ নিয়ে অ্যানালাইসিস শুরু করলো সে। ক্ষণিকের মধ্যে আবিষ্কার করলো বাড়ির সদর দরজা খোলা রয়েছে, আর সেই শব্দটা এক নাগাড়ে বাইরে থেকেই আসছে। মাহতিম শান্ত ভঙ্গিতে ঠোঁট বিছিয়ে দরজার দিকে এগোতে লাগলো। যতই এগোতে লাগলো ততই মেয়েলি কান্নাটা জোরালো রূপেই শুনতে পাচ্ছিল। দরজার 2 ধারের বাইরে পা ফেলল মাহতিম। অন্ধকার পরিবেশে ডানে বামে সজাগ দৃষ্টিতে চোখ বুলালো। চোখের দৃষ্টি যখন অন্ধকারের মাঝে সয়ে গেল, তখন দূরের সেই পুকুর পাড়ের দিকে দৃষ্টি যেতেই পা থমকে গেল। সুপারি গাছের সাথে হেলান দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। ওইটুকু আবছা অন্ধকারে দৃশ্য দেখে মাহতিম আবারও চটপট ভঙ্গিতে ডানে বামে চোখ বুলিয়ে পেটানোর জন্য কাঙ্ক্ষিত একটা জিনিস খুঁজল। ঠিক ওই সময়ে দরজার কাছে 4 ফুটের একটা বাঁশ পেলে সেটা হাতের বলয়ে আঁকড়ে ধরল মাহতিম। চোখ তুলে সেদিকে তাকাতেই হতবাক হয়ে গেল সে। একটু আগে ওখানে কাউকে দেখেছিল, অথচ এখন সেখানে কেউ নেই। এটা কি করে সম্ভব? মাহতিম হন্যে হয়ে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ বাঁশ ফেলে বাড়িতে ঢুকতে আরেকবার আশ্চর্য হয়ে গেল। সৌভিক কেমন চোরের মতো উত্তর দিকের সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। অন্যদিকে সাবা দক্ষিণ দিকে সিঁড়ি বেয়ে কান্না সুরে দ্রুত গতিতে উপরে উঠছে।
সৌভিককে ডাক দিতে গিয়ে আর কণ্ঠ উঠল না মাহতিমের। রান্নাঘরের দিকে আর নজরে দৃষ্টি পড়তেই সেখানে মেহনুরকে দেখতে পেল মাহতিম। মেহনুর এক হাতে হ্যারিকেন ধরে অন্য হাতে চায়ের পানিতে চামচ নাড়ছে। জগতের সব কিছু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। শুধু হ্যারিকেনের আলোয় ওই উজ্জ্বল বর্ণের চেহারা যেন আকর্ষক হচ্ছে, চুম্বকের মতো কঠিনভাবে সেদিকে টানতে চাইছে। দৃষ্টি শান্ত করে স্থির করে দিয়েছে। মাহতিম অন্নভুবনে পদচারণার মতো ধীর পায়ে রান্নাঘরে এগিয়ে যাচ্ছে। যখন রান্নাঘরের নিকটে সে পদচারণা থামল, তখনই মেহনুরের মায়াপূর্ণ বড় বড় চোখের দৃষ্টি দুটো মাহতিমের দিকে পড়ল। বুকটা ছ্যাদ করে উঠল মাহতিমের। ওই শান্ত দৃষ্টির কেশবহুল বালিকা পূর্ণ দৃষ্টিতে হকচকিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। চুল খোলা মেহনুরের, সেগুলো হাঁটুর কাছে এসে জমায়েত হয়েছে। মাহতিম দৃষ্টি তুলে আপাদমস্তক তাকিয়ে দেখল ওর হালকা বেগুনি রঙের শাড়ি পরেছে, কালো ব্লাউজের হাতা দুটো কোনোই ছাড়িয়ে কবজি একটু আগে এসে ঠেকেছে। মাহতিম মাথা থেকে পা অব্দি নির্বিকারে চোখ বোলালো, বাঁকা হেসে রান্নাঘরের ভেতরে পা ফেলে ঢুকলো। মেহনুরের অবস্থা তখন পুরোই কাহিল। দিন শেষে আবারও অপ্রত্যাশিতভাবে এই লোকটার সাথে দেখা হয়ে গেল ওর। রাতে উপন্যাসের বই পড়ার সময় চা খাওয়ার অভ্যাস আছে মেহনুরের, তাই নিয়ম মোতাবেক আজও এসেছে চা বানাতে। কিন্তু মাহতিমের এমন আগমন দেখে ভয়ে পালাতে ইচ্ছে করছে। মাহতিম চুলার কাছে এসে দেখলো ছোট পাতিলে চা বানানো হচ্ছে। চায়ের দিকে দৃষ্টি রেখে শান্ত সুরে বলল মাহতিম, এক কাপ চা দেয়া যাবে? টেস্ট করতাম আর কি। শীতের পরশ পাওয়ার মতো শিউরে উঠল মেহনুর। সদ্বিদ ফিরে পেলে আমতা আমতা করে চা 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 সত্যিই খাবেন? মাহতিম সরল গলায় বলল, হ্যাঁ, খেতেই তো চাচ্ছি। মেহনুর যে ভয়ে কাঁপছে সেটা ওর হাতের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মাহতিম। হাতের প্রতিটা আঙুলি ভয়ঙ্করভাবে কাঁপছে ওর। মাহতিম একবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার ওর হাতের দিকে তাকাচ্ছে। মেহনুর কম্পমান হাতেই মাহতিমের দিকে এক কাপ চা এগিয়ে দিল। মাহতিম চায়ের কাপে চামচ নেড়ে চামচটা চুলার পাশে রেখে দিল। কাপের হ্যান্ডেলে তর্জনী পেঁচিয়ে ছোট্ট একটা ফু দিয়ে এক চুমুক খেল। খেতেই মুখের অবস্থা বীভৎসভাবে কুঁচকে সাথে সাথে মেহনুরের হাতে ধরিয়ে দিল। বিরক্তির সাথে বলল, কি চা বানিয়েছো এটা? চাও তুমি বানাতে পারো না? খেয়ে দেখো কেমন ফালতু চা বানিয়েছো। এই প্রথম খারাপ মন্তব্য পেল চায়ের জন্য। চায়ের মধ্যে কি গলদ করেছে সেটা তাড়াতাড়ি বোঝার জন্য এক চুমুক দিয়ে খেয়ে দেখল মেহনুর। কিন্তু গলদের কিছুই যখন ধরতে পারল না, তখন মাহতিমের দিকে উজবুক দৃষ্টিতে তাকালো। কিছু বলার জন্য ঠোঁট খুলবে, তার আগেই মাহতিম ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। মেহনুর এমন উদ্ভট কারবার দেখে কপাল কুঁচকে তাকালে মাহতিম বাম পকেটে হাত ঢুকিয়ে চায়ের কাপে ফু দিল। চোখ বন্ধ করে চায়ের কাপে শান্ত ভঙ্গিতে চুমুক দিল। এদিকে মেহনুর যে বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে বিন্দুমাত্র নজর দিল না ও। চুমুক শেষে মাহতিম চলে যাওয়ার জন্য পা বাড়ালে হঠাৎ পা থামিয়ে মেহনুরের দিকে ঘুরে দাঁড়ালো। বাম পকেট থেকে হাত বের করে কাপে যেদিকটায় চুমুক দিয়েছিল সেদিকটায় 2 আঙুলে টোকা মেরে বাঁকা হেসে কি যেন ইশারা করলো। মাহতিমের যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই চিন্তা করতে লাগলো মেহনুর, আচ্ছা, লোকটা চায়ের কাপে টোকা মেরে কি ইশারা করলো? তাও আবার চুমুকের জায়গাটা ইশারা করার মানে কি হলো? রাতে সেই চুমুক ঘটিত ঘটনার পর আর কোনো ঝামেলা হয়নি। মাহতিমের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ইশারা পেয়ে বুদ্ধির দরজা তখনও খোলেনি। কেন মাহতিম চায়ের কাপে সেই চুমুক স্থানে আঙুলের টোকা মারল সেটি নিয়ে পুরো রাত ভেবেছে মেহনুর, কিন্তু আফসোস সে কিছুই ধরতে পারেনি। সকালটা নির্লিপ্তভাবে কেটে গেলে মহিলারা দুপুরের রান্নায় মনোযোগ দিতে চলে যায়। এদিকে সৌভিকরা এসে আঙিনায় বসে আড্ডায় মজলিস বসায়। 2 দল বিভক্ত হয়ে মোবাইলে লুডো খেলার ভান করে গোপন আলাপ শুরু করে। গোল করে পুরো 8 মাথা একসাথে লাগিয়ে মোবাইল স্ক্রিনের দিকে দৃষ্টি রাখে। সবাই এমন একটা ভঙ্গি করলো যেন লুডো খেলার জন্য সবাই একত্র হয়েছে এখানে। ফারিন ফিসফিসিয়ে সবার উদ্দেশ্যে নিচু স্বরে বলল, আজকের প্ল্যান বলো জলদি। আর বিগ ব্রোর জন্য কি মেহনুরি ফাইনাল? ওটাই কি ফিক্সড? ফারিনের উত্তর শুনে স্বামীক লুডোর লাল গুটিতে ক্লিক মেরে চাল দিয়ে বলল, ওই মেয়েই
ওই মেয়েই ফাইনাল, ওটাই ডান। সামিকের জবাব শেষ হতেই নীতি উদ্বিগ্ন সুরে বলল, মেয়েটা কি বয়সে বেশি ছোট হয়ে যায় না? শাহনাজ বলে, মেবি পারফেক্ট হয়। কি বলো সবাই? নীতির বেকুব মার্কা কথায় চটে উঠল তোফ। ভ্রু কুচকে রাগী দৃষ্টিতে তাকালো ওর দিকে, কণ্ঠ নিচু করে ক্রুদ্ধভাবে বলল, ওকে, তোর নাম নীতি না দিয়ে দুর্নীতি দেওয়া উচিত ছিল। যদি আরেকবার এমন বীজ মার্কা কথা বলস, থাপড়ায় একেবারে কানের চামড়া লাল বানায় দিল। তোফের উগ্র কথায় বিরক্ত হলো নীতি। নিজেকে সামলে নিয়ে কিঞ্চিত পরিমাণ রাগ দেখিয়ে বলল, তোমার সমস্যা কি তোফ ভাই? কথায় কথায় এমন থাপ্পড় মারার কথা আসে কেন? মেহনুর যে বয়সে ছোট, সেটা কি তোমরা বুঝতে পারো না? ওই মেয়ে যদি ভাইকে দেখভাল করতে না পারলো, তখন তোমরা কি করবা? তাছাড়া মেহনুর যে ভাইয়ের দিকে ওই নজরে তাকায় না, সেটা কি খেয়াল করছো? নীতির কথায় যুক্তি দেখে এবার সৌভিক মুখ খুলল। দেখ নীতি, আমরা সবাই জানি মাহতিম কেমন লাইফ লিড করে। ওর জন্য কি ঠিক কি বেঠিক এসব নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। আমি নিজেই মাহতিমের সাইড থেকে মেহনুরের জন্য পজিটিভ সাইন দেখেছি। যদিও সাইনটা হেভি ছিল না, তবুও ফার্স্ট টাইমের জন্য হলো মাহতিম আনসারির মধ্যে এমন একটা নেচার দেখাটা বড় সৌভাগ্যের ব্যাপার। তুই নিজেই একবার ভেবে দেখ, একটা ছেলে কি শুধুই কারণ ছাড়া একটা মেয়ের জন্য আরেকজনের উপর শোধ তুলবে? সুরাইয়ার যেই হাল করেছে, অ্যাটলিস্ট আমরা সবাই বুঝে গেছি হি ইজ অন দ্য লাইন। ও বেহুদা কারণে কারোর প্রতি সদয় হতে চায় না। তোদের সাথে কিছু উল্টাপাল্টা করতে নিলে ও যে কী অবস্থা করে সেটা আর বলার প্রয়োজন মনে করলাম না। জাস্ট এটাই মাথায় রাখ, মাহতিম যেন ভুলেও এখান থেকে যেতে না পারে। ওর পাসপোর্ট কোনোভাবেই ওর হাতে দিবি না। সৌভিকের শাসানো বাণী শুনে সবাই সম্মতি জানিয়ে সভা ভঙ্গ করলো। ফারিন ও প্রীতি পুকুর পাড়ে চলে গেল, স্বামীক চলে গেল নিজের রুমে। এদিকে নীতি কোনোভাবেই ঠান্ডা হতে পারছে না। বারবার মন বলছে মাহতিমের জন্য মেহনুর হয়তো ঠিক হবে না, তবুও নিজের মনকে বুঝ দিয়ে যাচ্ছে মাহতিমের জন্য এটাই সম্ভবত বেটার অপশন হবে। মেহনুর ঠিকই আজ নয়তো কাল মাহতিমের প্রতি নরম হয়ে যাবে। মনের মধ্যে যত ভয়জনিত ভীতি থাকবে সেগুলোও একটু একটু করে দূর হয়ে যাবে ওর। শাহনাজের সাথে গল্প করার জন্য নীতি ওর রুমের দিকে যেতে থাকলো। নীতি নিজের মনে যখন এসব নিয়ে চিন্তা করছিল, তখন হঠাৎ ওর দৃষ্টি সাবার রুমের দিকে আটকে গেল। সাদা শার্ট পরুয়া তরুণ সাবার রুমে ঢুকে দ্রুত ভেতর থেকে দরজা আটকে দিচ্ছিল। এমন আশ্চর্যজনক দৃশ্য দেখে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল নীতি। কি দেখলো চোখে? সাবার রুমে তরুণ ঢুকে দরজা আটকে দিচ্ছে। বাড়ির মানুষ যদি এই ঘটনা জানতে পারে, তাহলে কি কাণ্ড হতে পারে জানা আছে? নীতি কিছু সময়ের জন্য চিন্তা চেতনা হারিয়ে ফেলল। কিছু না ভেবেই সাবার রুমের দিকে দুমাদুম এগুতে লাগলো। অচিন্তনীয় অবস্থায় ফেঁসে গিয়ে শেষমেশ পা থামিয়ে দাঁড়িয়ে রইল নীতি, আর সেদিকে এগুলো না। শাহনাজের রুমের দিকে পা ঘোরাতেই শাহনাজের রুমেও আজগুবি ব্যাপার দেখল। শাহনাজও অজানা কারণে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নীতি দুদফায় আশ্চর্য হয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিল। সেটা নির্লিপ্ত ছেড়ে দিতেই বন্ধ দরজায় 3বার টোকা মারল। প্রায় 2 মিনিট বেরিয়ে গেল, কিন্তু দরজা আর খুলল না। নীতি যেই 3য়বার কড়া মারার জন্য হাত উঠাবে, ঠিক তখনই খট করে দরজা খুলে গেল শাহনাজের। শাহনাজ কেমন অপ্রতিভ মুখে জোরপূর্বক হাসি টেনে নীতির দিকে তাকিয়ে আছে। নীতি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলে এক পর্যায়ে প্রসন্ন গলায় প্রশ্ন করে, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? কথাটা শুনে শাহনাজের মুখ যেন অপ্রস্তুত হয়ে উঠল। নিজেকে যথাসাধ্যভাবে স্বাভাবিক করে ঠেলে ঠুলে হাসি টেনে বলল, আসলে কুচি ঠিক করছিলাম তো, এর জন্য দরজা লাগিয়েছিলাম। উত্তরটা সম্পূর্ণ বেখাপ্পা লাগলো নীতির কাছে। যে মেয়ে অন্য সময় দরজা খোলা রেখে শাড়ি বদল করে, সেই মেয়ে সামান্য কুচি ঠিক করার জন্য দরজা লাগিয়ে দেবে? এটা কেমন রহস্য লাগলো। তার উপর শাহনাজের চেহারাও কেমন চোরের মতো কাচুমাচু করছিল। নীতি কিছু বলবে তার আগে শাহনাজ জরুরি কাজের অজুহাতে মুখের ওপর দরজা লাগিয়ে দিল। দু বোনের রুমের ভেতর কিছু যে কাহিনী রটছিল, সেটা আজ করতে পারে নীতি। চুপিসারে সাবার রুমের দিকে গিয়ে চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখে নিল কেউ এই মুহূর্তে ওকে দেখছে কিনা।
সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। ডান পায়ে কাউকে দেখতে না পেয়ে বন্ধ দরজায় কান রাখলো নীতি। ডান কানের কর্ণকুহরে এমন একটা শব্দ এলো, তৎক্ষণাৎ চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল সে। বুকের ওপর হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতেই তাড়াতাড়ি দৌড় লাগিয়ে মাহতিমের রুমে এসে পৌঁছালো। মাহতিম তখন খাটের উপর দুহাত এবং ফ্লোরের সাথে পা ঠেকিয়ে ননস্টপ ভঙ্গিতে পুশ আপ ক্ল্যাপ করছিল। রুমের ভেতর হুড়মুড় করে নিতে ঢুকে পড়লে চকিত ভঙ্গিতে কপাল কুঁচকে ওর মুখের দিকে তাকালো মাহতিম। সাথে সাথে মাহতিমের পুশ আপ থামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। উন্মুক্ত গায়ে দ্রুত টি শার্ট জড়ানোর জন্য খাটের উপর থেকে খুলে রাখা টি শার্টটা নিল। নীতির হাঁপানো অবস্থা দেখে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? পানি খাবি? নীতি ওই অবস্থায় হাঁটুতে দুহাত রেখে মেঝের দিকে তাকিয়ে না বোধকে ইশারা করল। মাহতিম টি শার্টটা গায়ে জড়াতেই চুলে ব্যাকব্রাশ করা অবস্থায় নীতির দিকে এগিয়ে গেল। নীতি তখন হাঁপানি শেষ করে একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো। মাহতিমের দিকে আতঙ্কিত দৃষ্টিতে সব কিছু খুলে বলল। সব কিছু শুনতে শুনতে কপালের ভাঁজ আরও কুঁচকে আসছিল মাহতিমের। নীতিকে চুপ থাকতে বলে দ্রুত রুম থেকে পাঠিয়ে দিল ওকে। ঘটনা আরও তলিয়ে দেখার জন্য চিন্তা করতে থাকলো সে। সাবার ঘটনাতে নিশ্চয়ই বিরাট অজানা রহস্য আছে। সাবা কাল রাতেও সন্দেহজনক কাজ করেছে। এ বিষয়ে যদিও বাড়ির মানুষ কেউ জানে না, কিন্তু সবার অগোচরে নির্ঘাত খারাপ কিছু হচ্ছে। কাল রাতে কেন কান্না করলো? সাথে কি সৌভিকের সাথে কোনো সম্পর্ক ছিল? গ্রাম্য প্রকৃতি বিকালের দিকে শান্ত হয়ে গেল। পাখিদের কলরব গাছের ডালে ডালে বেড়ে উঠল। আকাশ হয়ে উঠল রোমাঞ্চকর, চারপাশ হয়ে উঠল আরও সুন্দর, মনোহর, মনোরম ভঙ্গিতে শীতল। মোল্লাবাড়ির সামনে যেই মেঠো পথের রাস্তা রয়েছে, সেখান দিয়ে গ্রামের মানুষ অনাগ্রহ ভঙ্গিতে চলাচল করতে লাগলো তখন। কিছু মানুষ বাজার নিয়ে বাড়ির দিকে ছুটছিল। বারান্দা থেকে দূরের পুকুরটা তখন স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। পুকুরের পানিতে শুভ্র বর্ণের পাতিহাঁসগুলো কোমল চিত্তে সাঁতার কাটছিল। দোতলার মস্ত বারান্দায় দাঁড়িয়ে মাহতিম সে দৃশ্যগুলো শান্ত ভঙ্গিতে দেখছিল। ঠান্ডা মৃদু বাতাসে গায়ে লিয়ে মনের সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। কাঠের রেলিংয়ে দুহাত ফেলে সেই বাতাসে গা ছেড়ে চোখ বন্ধ করলো মাহতিম। কানে শো শো করে বাতাসের প্রতিধ্বনি শোনা গেল। মনের মধ্যে সূক্ষ্ম আছে দারুণ কিছু মুহূর্ত ভাবতে লাগলো আনচান করে বুকের মধ্যে। কোথাও যেন উসকুস করে উঠল কিছু তীব্র আকাঙ্ক্ষার প্রতি। চোখের মানসপটে ভেসে উঠল কেশবতী বালিকার ছবি। কিন্তু সেই ভাবনার রেশ কেটে গিয়ে রুমে প্রবেশ করলো মার্জা। পেছন থেকে মাহতিম ডাক দিতে রুমের দিকে ফিরে তাকালো মাহতিম। রেলিং থেকে হাত সরিয়ে চলে গেল রুমের ভেতরে। মার্জা ছেলের বিছানায় এসে নম্রভাবে বসলেন। মাহতিম পা চালিয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়ল। মায়ের কোলে মাথা ছেড়ে আলস্য ভঙ্গিতে শুলো। সুন্দর দৃষ্টিজোড়া চোখ দুটো বন্ধ করে নিল। মার্জা আঙুলের ডগায় ছেলের চোখের পাপড়ি বুলিয়ে ওর চুলের মধ্যে আঙুল চালনা করতে লাগলেন। ছেলের মুখের পানে দৃষ্টি দিয়ে মুগ্ধ নয়নে বিভোর হচ্ছিলেন। ক্লিন শেভ করা গালটায় দুহাত রেখে মাথা নুয়ে টুক করে ছেলের কপালে স্নেহের এক চুমু বসিয়ে দিলেন। মাহতিম চোখ বন্ধ করা অবস্থায় মায়ের অকস্মাৎ কাজে মৃদু ভঙ্গিতে হেসে দিল। সেই হাসিটায় সুন্দরভাবে বজায় রেখে মায়ের একটা হাত টেনে নিজের গালে চেপে ধরল। সরল গলায় শান্ত ভঙ্গিতে মায়ের উদ্দেশ্যে বলল, বাড়ি কবে যাবে মা? অনেক দিন তো হয়ে গেল। এবার কি বাড়ি ফেরা উচিত না? আমার যে ছুটি শেষ হয়ে আসছে। বাসায় কিছু সময় কাটানোর সুযোগ না পেলে কাজে মন লাগাতে পারবো না। মার্জা বেশ উদাস ভঙ্গিতে হতাশা নিঃশ্বাস ছাড়লেন। শ্রান্ত চক্ষু দুটো বিছানা ঘেঁষা জানালার বাইরে ফেলে বিকেলের আকাশে তাকালেন। অনেকক্ষণ যাবৎ চুপটি থাকার পর হঠাৎ নীরবতা ছিন্ন করে অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, তুই কি বিয়ে করবি না মাহতিম? এভাবেই সারা জীবন একা থাকবি? এবার তো নিজের দিকটা দেখ, নিজেকে নিয়ে একটু চিন্তা কর। আর কত একা থাকবি? মায়ের উদাস গলার কণ্ঠ শুনে চট করে তাকালো মাহতিম। মায়ের মুখটা ভীষণ করুণ দেখালো তখন। দৃষ্টি দুটো কেমন নিগুড় বিষণ্ণতায় ছেয়েছিল তার। গালের উপর থেকে মায়ের হাতটা টেনে ঠোঁটের উপর আনলো মাহতিম। চোখ বন্ধ করে হাতের তালুতে নিজের উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে দিল। সেই শক্তিহীন, লাবণ্যহীন, কুচকানো চামড়ার হাতটা নিজের দুহাতের মাঝে আঁকড়ে ধরল। নিচু স্বরে আক্ষেপ ভঙ্গিতে মার্জার দিকে তাকিয়ে বলল, বিয়ে নিয়ে তর্ক করতে চাই না মা। এই ব্যাপারটার জন্য একদম ফোর্স করো না। তুমি এসব ব্যাপারের জন্য আমাকে একা ছেড়ে দাও।
আমি সত্যি এই মুহূর্তে বিয়ের জন্য আগ্রহী নয়। মার্জা ছেলের বিমত ভাব দেখে তৎক্ষণাৎ জানালা থেকে মুখ ফিরিয়ে তাকালেন। মাহতিমের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে কপাল কুচে জিজ্ঞাসা করলেন, এখানে তোর সমস্যাটা কোথায় মাহতিম? উল্টো তোর বউ খোঁজার জন্য তোর মামিকেও কাজে লাগিয়ে দিয়েছি। মাহতিম, তুই একটাবার হ্যাঁ বল, আমি তোর জন্য সব থেকে সুন্দরী গুণবতী রূপসী বউ এনে দিব। তুই শুধু সম্মতি দে মাহতিম, আর একা থাকিস না। অন্তত এইবার বিয়েটা করে আমার জন্য মেয়ে দিয়ে যা। আমার মেয়ে পালার শখটা পূরণ কর মাহতিম। তুই তো ছুটি কাটিয়ে চলেই যাবি। এদিকে আমার দিকটা কি কখনো চিন্তা করেছিস, ভেবেছিস আমি কেমন করে একা বাড়িতে থাকি? মাহদের জন্য পুরো সময়টা ছেড়ে দিল। আমার মন তো সেই কবে থেকেই মেয়ের প্রতি আটকে আছে। এবার অন্তত হ্যাঁ বলে দে মাহতিম। তুই একবার হ্যাঁ বললেই আমি খবর পাঠিয়ে তোর মামির সাথে সব কিছু পাকা করে ফেলবো। মাহতিম কোনো উত্তর দিল না, হামেশার মতোই চুপ করে রইল। কিন্তু চুপের রেশ বেশিক্ষণ না যেতেই হঠাৎ বিগলিত কণ্ঠে সে বলল, মা, আমার বউ নিয়ে এত এক্সাইটেড কেন? আমার বয়স কি চোখে দেখেছো? আমার সাথে যেগুলো পড়তো সেগুলো 25-এর মধ্যেই বিয়ে করে এতদিনে 2 বাচ্চার বাপ পর্যন্ত হয়ে গেছে। এই তথ্য যদি বাইরে পাচার করি, কোনো ভদ্রঘরের মেয়ে কিন্তু আমার জন্য আসবে না। বাকিটা রইল আমার স্ট্যাটাস আর ক্লাস, সেগুলো দেখিয়ে বিয়ে করার জন্য অবশ্যই মেয়ের কমতি হবে না। কিন্তু তুমি তো জানো আমি এসবে অভ্যস্ত না। ওইসব মেয়ে দেখলে আমার মুখ কম, হাত চলবে বেশি। এর জন্য বলছি, আমাকে এসবের মধ্যে টেনো না। আমি যথেষ্ট ভালো আছি। মার্জা ছেলের কথা শুনে কঠিন কিছু বলবেন অমনি দরজা দিয়ে হুড়মুড় করে মাহদি এসে ঢুকলো। বিছানার কাছে সে মায়ের সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, মা, মা, তুমি কি একটু আসবে? নানা ভাই ডাকছে।